হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে, যে ক্লাস তোমাদের এসএসসি এমটিএস 2025-এর জন্য খুবই হেল্পফুল। তার পাশেই তোমাদের সকল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এটা ক্লাস নম্বর 57, জেনারেল অ্যাওয়ারনেস ক্লাস নম্বর 57। এছাড়া আমরা এমটিএসের টপিক ওয়াইজও অনেক ক্লাস করিয়েছি। তো সেই সকল ক্লাস যারা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে প্লেলিস্টের, সেই প্লেলিস্টের এক এক করে ক্লাসগুলো দেখে নেবে। আর তারপর তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন আমাদের ক্লাসে ভিজিট করেছো, আমাদের চ্যানেলে ভিজিট করেছো, তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। কেননা টেলিগ্রামে তোমরা জয়েন হলে তোমরা কিন্তু এই ফ্রি মক টেস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আমাদের ইতিমধ্যে এমটিএস 2025-এর জন্য মক টেস্ট নেওয়া শুরু হয়েছে। সাবজেক্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের উপর যেমন তোমাদের এক্সামে 25খানা কোশ্চেন থাকে, 75 নাম্বার, যেভাবেই তোমাদের এক্সামগুলো হয়, 3 নাম্বার সঠিক হলে ভুল নাম্বার, যদি ভুল করো তাহলে -1। তো সেই রকমভাবেই মক টেস্টগুলো নেওয়া হচ্ছে। তো সেই মক টেস্ট যদি দিতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। যেমনভাবে আমরা স্টেপ বাই স্টেপ বলেছি সেইভাবে কিন্তু তোমরা ফলো করবে, তাহলে কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে এবং তোমাদের মক টেস্ট দেওয়ার পরে তুমি তোমার লিডার বোর্ডটাও দেখতে পাবে। আর এছাড়া টেলিগ্রামে তোমরা তোমাদের নতুন নতুন জব রিলেটেড সমস্ত কিছু আপডেট, তার পাশাপাশি তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। এই জন্য বলছি অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে থাকবে। তো চলো এখন দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। নবম এশিয়ান গেমস নিম্নলিখিত কোন দেশ দ্বারা আয়োজিত হয়েছিল? নবম এশিয়ান গেমস যেটা আয়োজিত হয়েছিল ভারত, ভারত দেশ দ্বারা আয়োজিত হয়েছিল নবম এশিয়ান গেমস। এখান থেকে দেখে না, নবম এশিয়ান গেমস যা দিল্লি 1982 নামেও পরিচিত। 1982 সালে হয়েছিল, 19 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1982 ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ওজন সম্পর্কিত ভুল বিবৃতি নির্বাচন করুন। ওজন সম্পর্কিত ভুল বিবৃতি আমাদেরকে নির্বাচন করতে হবে। অতিবেগুনি বিকিরণের উপস্থিতিতে অক্সিজেন থেকে ওজন তৈরি হয়। অতিবেগুনি বিকিরণের উপস্থিতিতে অক্সিজেন থেকে ওজন তৈরি হয়। ওজন অক্সিজেনের মতো একটা জীবন সহায়ক গ্যাস। অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের ক্যান্সার হয়। আর ওজন একটি মারাত্মক বিষ। তো এখানে ভুলটা কোনটা? তো ভুলটা হচ্ছে এখানে অপশান নাম্বার 2, এটা কিন্তু ভুল। ওজন অক্সিজেনের মতো একটি জীবন সহায়ক গ্যাস, এটা কিন্তু নয়। ওজন যার অবশ্যই চিহ্নটা মনে রাখো O3, ঠিক আছে। আসলে অক্সিজেন একটি বিশেষ রূপ, এটিকে বলা হয় কি? অ্যালোট্রপ বলা হয়, অ্যালোট্রপ অফ অক্সিজেন। অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করি। আর ওজন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার, অবশ্যই মনে রাখো, স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের একটা পাতলা স্তর তৈরি করে, যাকে ওজোন স্তর বলে। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। তবে আমরা এটাকে জীবন সহায়ক বলতে পারি, কিন্তু দেখো ভূপৃষ্ঠের কাছে স্ট্রপোস্ফিয়ারে অতিরিক্ত ওজন মানুষ এবং প্রাণীর শ্বাসযন্ত্রের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে, ঠিক আছে। তো সেই প্রেক্ষাপটে আমরা এটাকে কিন্তু এই যে অপশানটা, এই অপশানটাকে আমরা ভুল বলেছি। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, পরিকল্পিতভাবে রেল যোগাযোগের ব্যাপক বিঘ্ন ঘটানো এবং বাংলায় অস্ত্র বাজেয়াপ্ত করা হয় ড্যাশের নেতৃত্বে। পরিকল্পিতভাবে রেল যোগাযোগ ব্যাপক বিঘ্ন ঘটানো, রেলের বিঘ্ন এবং ওই যে অস্ত্র বাজেয়াপ্ত করা, কোনটার কথা মনে পড়ছে বলতো? অপশান নাম্বার 4, যতীন মুখোপাধ্যায়। অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এগুলো কিন্তু হয়েছিল যতীন মুখোপাধ্যায়ের নেতৃত্বে। তারপরে 4 নম্বর কোশ্চেন, কালা রামনাথ নিচের কোন ঘরানার অন্তর্গত? কালা রামনাথ ইনি হচ্ছেন একজন মেওয়াতি ঘরানার অন্তর্গত। অনুরাধাপুরা শ্রীলঙ্কার পুরানো রাজধানী। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে দক্ষিণ ভারতের নিচের কোন রাজবংশের দ্বারা ধ্বংস হয়েছিল? অনুরাধাপুরা শ্রীলঙ্কার পুরানো রাজধানী অনুরাধাপুরা,
খ্রিস্টীয় 10ম শতাব্দীতে দক্ষিণ ভারতে নিচের কোন রাজবংশের দ্বারা ধ্বংস হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4, চোল রাজবংশ দ্বারা ধ্বংস হয়েছিল। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 157 অনুসারে একজন ব্যক্তির রাজপাল পদে নিযুক্ত হওয়ার জন্য ড্যাশ বছর বয়স পূর্ণ করতে হবে? কত বছর? না হচ্ছে 35 বছর। 35 বছর কিন্তু পূর্ণ করতে হবে। ভারতের সংবিধানের ধারাগুলি যা রাজ্য কার্যনির্বাহী নিয়ে কাজ করে সেগুলি প্রাথমিকভাবে ধারা 153 থেকে 167-র মধ্যে থাকে। তো রাজ্যপাল হিসেবে নিয়োগের জন্য যোগ্য একজন ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স কত হতে হবে? 35 বছর পূর্ণ হতে হবে। ধারা 157-র সাথে যুক্ত, আমরা এটা আগে আলোচনাও করেছি। তাছাড়া রাজ্যপাল আইনসভা এবং সংসদের সদস্য হতে পারবে না, লাভের কোনো পদে থাকবে না এবং বেতন ও ভাতা পাওয়ার অধিকার হবে না। এটা ধারা 158-তে বলা রয়েছে। আর 159-এ বলা রয়েছে প্রত্যেক রাজ্যপাল এবং রাজ্যপালের দায়িত্ব পালনকারী প্রত্যেক ব্যক্তিকে একটা শপথ করতে হবে বা প্রতিশ্রুতি দিতে হবে। আর হচ্ছে রাষ্ট্রপতি সংবিধানের 2য় অধ্যায় প্রদত্ত যে কোনো পরিস্থিতিতে রাজ্যের রাজ্যপালের কার্যাবলী সম্পাদনের জন্য উপযুক্ত মনে করেন এমন একটা বিধান করতে পারে। ঠিক আছে, তো এটা বলা রয়েছে কিসে? ধারা 160। আর ধারা 161 যেখানে রাজ্যপালের ক্ষমা, বরখাস্ত ইত্যাদি মঞ্জুর করার ক্ষমতা থাকবে। ক্ষমা, বরখাস্ত এগুলো মঞ্জুর করার ক্ষমতা থাকবে রাজ্যপালের। এটা ধারা 161। তাহলে দেখো 157, 58, 59, 60, 61 প্রত্যেকটা এখানে আলোচনা করে ফেললাম। খুবই ইম্পর্টেন্ট তথ্য, ভালো করে এগুলো মনে রাখো। কোশ্চেন কিন্তু এগুলো থেকে আসার চান্স রয়েছে প্রবল। এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোন রিট জারি করে যখন একটা নিম্ন আদালত একটি মামলা তার এখতিয়ারের বাইরে চলে যায়? তো রিটগুলো নিয়ে আমরা অলরেডি আমরা আলোচনা করেছি, বা তোমরা যে আমাদের যারা পিডিএফগুলো নিয়েছো, আমাদের নোটসগুলো নিয়েছো, তো ওখানে পিডিএফে রয়েছে রিটগুলো নিয়ে আলোচনা। তো এখানে সেটা করছি না। এখানে কোশ্চেনটা অ্যান্সার দেখে নাও কী হবে, না হচ্ছে নিষেধাজ্ঞা রিট। ঠিক আছে, আমরা এই যে মান্দামুস, হ্যাবেস কর্পাস, ওয়ারেন্টো এগুলো প্রত্যেকটা রিট আমরা আলোচনা করেছি, আগের ক্লাসগুলো দেখলে পেয়ে যাবে। 8 নম্বর কোশ্চেন, প্রতি বছর কার্তিক পূর্ণিমা পুষ্করে একটা পশু সম্পদ মেলার সমাপ্তি চিহ্ন করে। তো যেখানে প্রদর্শিত প্রধান প্রাণী, তো বলো কোন প্রাণী প্রদর্শিত হয়? প্রধান যে প্রাণী যার জন্য উৎসবটি হয়ে থাকে প্রতি বছর, তো সেটা হচ্ছে উট। অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার উট। তো এই পুষ্কর উট মেলা যেটা রাজস্থান রাজ্যের সাথে সম্পর্কিত, এটাও মনে রাখো, পুষ্কর উট মেলা কোথায় হয়ে থাকে? রাজস্থানে। এরপরে 9 নম্বর কোশ্চেন, ভারতে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি স্যাটেলাইট ডেটা অধিগ্রহণ এবং এর প্রক্রিয়াকরণের সুবিধা প্রদান করে? স্যাটেলাইট ডেটা অধিগ্রহণ এবং এর প্রক্রিয়াকরণের সুবিধা প্রদান করে, তো সেটা হচ্ছে অপশান নাম্বার 1 ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, অর্থাৎ NRSC, ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। তারপরে 10 নম্বর কোশ্চেন, ভারতীয় শহরগুলির মধ্যে কোনটি 2023 সালে ICC পুরুষদের বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল? বিশ্বকাপ ফাইনাল যেটা 2023-এ হয়েছিল আমাদের ভারতে, ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? না সেটা হচ্ছে আহমেদাবাদে, তাই কি না? আহমেদাবাদে ফাইনাল ম্যাচ হয়েছিল। ICC পুরুষদের বিশ্বকাপ 2023, আয়োজক দেশ হচ্ছে ভারত। ফাইনাল ম্যাচ 19শে নভেম্বর 2023, ভেন্যু ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। দল অস্ট্রেলিয়া বনাম ভারত। অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে খেলা হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া 6 উইকেটে জয়লাভ করেছিল। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের 6বার বিশ্বকাপ জিতেছিল। এর আগে 1987, 1999, 2003, 2007, 2015-তেও জিতেছে। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল বিরাট কোহলি। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছিল ট্রাভিস হেড। আর হচ্ছে সর্বোচ্চ রান সংগ্রহ বিরাট কোহলি, সর্বোচ্চ উইকেট সংগ্রহ মোহাম্মদ শামি। এবার তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, এইভাবে আমরা কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে আজকে আলোচনা করলাম খুবই সুন্দরভাবে, এক্সট্রা ডিটেলসগুলো দিয়ে, যেগুলো দরকার কিন্তু দিয়ে আলোচনা করেছি। তো তবুও তোমরা অনেকে কিন্তু ক্লাসটাকে লাইক করোনি। তো যদি ভালো লেগে থাকে, পরবর্তীতে এই ধরনের যদি ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো। অবশ্যই তোমাদের যে সকল বন্ধুরা এই সকল কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা প্রিপারেশান নিচ্ছে, তো তাদের মাঝে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করো এবং
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং তাদেরকে বলো সাবস্ক্রাইব করার জন্য, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এইরকমই তোমরা কিন্তু ক্লাস কিন্তু রেগুলার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস টপিক ওয়াইজ, তার পাশাপাশি এইভাবে সমস্ত টপিক মিলে ক্লাস কিন্তু পাবে আমাদের চ্যানেলে। এই জন্য বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং তার সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যেখানে তোমরা কিন্তু মক টেস্ট লিঙ্ক, বিভিন্ন এক্সাম রিলেটেড আপডেট, সমস্ত কিছু আপডেট সবার আগে তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। আর হচ্ছে আমাদের এমটিএস 2025-এর যদি তোমরা নোটস নিতে চাও, সমস্ত সাবজেক্টের নোটস যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো। ফুল কম্বো নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়। এছাড়া রিসেন্ট যে এসএসসি স্টেনো 2025-এর এক্সাম হয়েছিল, তো সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ, এটারও যদি পিডিএফ তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই ওই নাম্বারে মেসেজ করবে। তো যেটা নিতে চাও, এমটিএস নিলে এমটিএস দিয়ে মেসেজ করবে, স্টেনো নিলে স্টেনো দিয়ে মেসেজ করবে। বুঝে গেল? তো চলো এবার দেখে নিই 11 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে। নিচের কোনটি মোট জাতীয় পণ্যের অনুমানের অন্তর্ভুক্ত? মোট জাতীয় পণ্যের অন্তর্ভুক্ত যেটা রয়েছে সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে অপশান নাম্বার 2, নতুন শার্ট বিক্রয়। নতুন শার্ট বিক্রয়, জামা বিক্রয়। তারপর দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন ব্রিটিশরা অমৃতসরে কার্যকর করে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা কোথায় হয়েছিল? অমৃতসর। তো অমৃতসরে হয়েছিল, কবে হয়েছিল? তারিখটা হচ্ছে 13ই এপ্রিল 1919, 13ই এপ্রিল 1919 সালে ভাইসরয় লর্ড চেমসফোর্ডের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাব প্রদেশের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের দায়ভার ব্রিটিশ সেনাবাহিনী জেনারেল ডায়ারের উপর ছিল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের ঘটনার তদন্ত জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল। এ তথ্যগুলো আমরা আগে বলে দিয়েছি, সেই কোশ্চেনগুলো বারবার ঘুরে আসছে। আমরা এর আগেও দেখেছি, আগের যে আমরা শিফটগুলো আলোচনা করেছি সেগুলোতে কিন্তু এইভাবে কিন্তু কোশ্চেনগুলো ছিল, এই কোশ্চেনগুলো। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, জানুয়ারি 2023 সালে মুখ্যমন্ত্রীর আবাসিক ভূমি অধিকার প্রকল্প, মুখ্যমন্ত্রী আবাসিয়া ভূ অধিকার যোজনা ভারতের কোন রাজ্য চালু করেছিল বা কোন রাজ্যে চালু করা হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে চালু হয়েছিল। সিটারেল এলাকায় একটি বিশাল মাটি ড্যাশ প্ল্যাটফর্ম রয়েছে, যা 6 মিটার উঁচু এবং সমস্ত নির্মাণের নিচে রয়েছে। তো সেটা হচ্ছে কাঠের প্ল্যাটফর্ম। কাঠের প্ল্যাটফর্ম রয়েছে, যা 6 মিটার উঁচু এবং সমস্ত নির্মাণের নিচে রয়েছে। ইংরেজি উপন্যাস ভোটিং অ্যাট ফস্টারগঞ্জ এর লেখক কি? ভোটিং অ্যাট ফস্টারগঞ্জ এর লেখক হচ্ছেন অপশান নাম্বার 2, রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড খুবই একজন বিখ্যাত লেখক, তোমরা জানো। ইংরেজি অনেক উপন্যাস লিখেছেন, বই লিখেছেন। তো তার মধ্যে খুবই বিখ্যাত কিছু বই রয়েছে এবং উপন্যাস। দেখো, উপন্যাস ফার্স্ট যেটা ভালো করে মনে রাখো, দ্য রুম অন দ্য রুপ, এটা কিন্তু রাস্কিন বন্ডের লেখা একটি বিখ্যাত উপন্যাস। দ্য ব্লু আমব্রেলা, এটাও কিন্তু রাস্কিন বন্ডের লেখা। তারপরে হচ্ছে এ লিটল বুক অফ হ্যাপিনেস, হোয়াটস এ ওয়ান্ডারফুল লাইফ, আর রুটস টু মুসৌরি। প্রত্যেকটা দেখছো এখানে কিন্তু প্রত্যেকটাই রাস্কিন বন্ডের লেখা, আর প্রত্যেকটা কোনো না কোনো কিন্তু এক্সামে এসছে। 16 নম্বর কোশ্চেন দেখো, 1940-এর দশকের শেষের দিকে শিল্পকলার পুনর্জীবন ড্যাশের ক্ষেত্রে কেলুচরণ মহাপাত্র এবং রঘুনাথ দত্তের মতো ওস্তাদদের নেতৃত্বে ছিল। কেলুচরণ মহাপাত্র এবং রঘুনাথ দত্তের মতো ওস্তাদদের 1940-এর দশকের শেষের দিকে শিল্পকলার পুনর্জীবন ড্যাশের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? না, সেটা হচ্ছে ওড়িশি। কেলুচরণ মহাপাত্র জানো, ওড়িশার একজন ওড়িশি নৃত্যশিল্পী। খুবই, মানে এটা আমরা বারবার বলেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটি নাম, তোমাদেরকে মনে অবশ্যই রাখতে হবে এক্সাম দিতে যাওয়ার আগে। সিন্ধু জল চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে ড্যাশে হয়েছিল। কবে হয়েছিল সিন্ধু জল চুক্তি? সেটা হয়েছিল 1960 সালে হয়েছিল। এরপরে কনক রাজু যিনি উপজাতীয় লোকনৃত্য উষাদিকে বাঁচিয়ে রেখেছিলেন, 2021 সালে ভারতের নিচের কোন বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন কনক রাজু? তো ইনি
পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন। তারপরে 19 নম্বর কোশ্চেন, ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা। ইউরেনিয়ামের চিহ্ন কি না হচ্ছে ইউ, যার পারমাণবিক সংখ্যা কি কত 92। নভেম্বর 2021 সালে গুজরাটের বেকারত্বের হার কত ছিল? গুজরাটের বেকারত্বের হার নভেম্বর 2021 1.4%। 1.4%। এরপরে দেখো 21 নম্বর কোশ্চেন, ভারতের নিচের কোন সময়কাল লৌহ যুগের সাথে যুক্ত? লৌহ যুগের সাথে যুক্ত সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, যেটা কিন্তু লৌহ যুগের সাথে যুক্ত। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম লিঙ্গ অনুপাত রয়েছে? সেটা কোন রাজ্য? সেটা হচ্ছে হরিয়ানা। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, হরিয়ানা। 0 থেকে 6 বছর বয়সের পুরুষের সাথে নারীর অনুপাতকে শিশুলিঙ্গ অনুপাত বলে, মানে ছোট ছোট ছেলেদের সাথে মেয়েদের অনুপাতকে শিশুলিঙ্গ অনুপাত বলা হয়। 0 থেকে 6 বছর বয়স, এটাও মনে রাখতে হবে। ভারতের শিশুলিঙ্গ অনুপাত 2001 সালের আদমশুমারিতে 907 ছিল, কিন্তু 2011 সালের আদমশুমারিতে তা 919-এ নেমে এসেছে। 907 ছিল, 2011-তে কত হয়েছে 919। 2011 সালে আদমশুমারি অনুসারে হরিয়ানা কিন্তু সর্বনিম্ন শিশুলিঙ্গ অনুপাত প্রতি 1000 পুরুষে 834, যেখানে ভারতের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ সর্বোচ্চ রয়েছে। অরুণাচল প্রদেশ কিন্তু সর্বোচ্চ। ভারতের সমস্ত রাজ্যের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অরুণাচল প্রদেশ সর্বোচ্চ, সর্বনিম্ন হচ্ছে হরিয়ানা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে কোনো ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শিশুলিঙ্গের অনুপাত কিন্তু সবচেয়ে বেশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে 1000 পুরুষে 968, প্রতি 1000 পুরুষে 968। এইবার চলে যাও 23 নম্বর কোশ্চেন, সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগ যা সমুদ্র থেকে উদ্ভূত হয়। তো সাগরে সুনামির কারণটা কি? সাগরে তো সুনামিটা সৃষ্টি হয়, তো কেন, কিসের কারণে? কারণটা হচ্ছে সমুদ্রের নিচের টেকটনিক প্লেটের চলাচলের কারণে। সংসদীয় বিষয়ে কয়লা ও খনি মন্ত্রী ড্যাশের নেতৃত্বে একটি ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল 11 থেকে 13 জুন 2023 পর্যন্ত ব্রাজিল সফর করেছিল। তো কে কোন পদে বর্তমানে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে, বর্তমানে কে কোন পদে কোন মন্ত্রী রয়েছে। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রহ্লাদ যোশী হয়ে যাবে অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার, কয়লা ও খনি মন্ত্রী। 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, ছোট বাচ্চা খুব খুঁতখুঁতে খায় এবং দুধ ও দুগ্ধজাত খাবার খেতে অপছন্দ করে। যখন বাচ্চার দাঁত পড়ে যায় তখন তার জায়গায় স্থায়ী দাঁত উঠতে অনেক সময় লাগে। এটি তাকে ড্যাশ দিয়ে সমাধান করা যেতে পারে। তো এই কোশ্চেনটা সেম টু সেম একই কোশ্চেন আমরা আগের ক্লাসেও পেয়েছিলাম। তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে ক্যালসিয়াম সম্পর্ক। ক্যালসিয়ামের অভাবে কিন্তু তার দাঁতরা ঠিকঠাক উঠতে কিন্তু অনেকটা সময় লাগছে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে এবং সবাই ইতিমধ্যে কিন্তু আশা করছি সবাই ক্লাসে লাইক করে ফেলেছো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো। তো ওগুলো আর কিছু বলবো না। এবার তোমরা দেখে নাও যে এই যে ইম্পর্টেন্ট যে আমরা নোটসগুলো যেগুলো প্রোভাইড করবো সেগুলো হচ্ছে কী কী। ফার্স্ট তোমাদের জিকে 250খানা ফুল মক টেস্ট, যেখানে 6250খানা কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ার প্লাস এখানে। এছাড়া তোমরা কী কী দেখো এটা পাবে, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স 2024, স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর এবং ইংলিশ 2000 এমসিকিউ এবং গ্রামার, এই যে 4টা পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং এগুলোকে তোমরা প্রিন্ট আউট করেও পড়তে পারবে। এছাড়া বাকি আমাদের যে পেমেন্ট করার পরে তোমাদেরকে আমরা পেড টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে তোমরা এই যে জিকে টপিক ওয়াইজ যে নোটসগুলো এগুলো পেয়ে যাবে। রিসেন্ট ইকুইটি প্যাটার্ন অনুযায়ী আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো নোটস পেয়ে যাবে। ম্যাথ, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এগুলো কিন্তু ওই পেড টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু পেয়ে যাবে। বুঝা গেল? তো সমস্ত কিছু নোটস পাবে মাত্র কত টাকায়? 199 টাকায়। এছাড়া দেখো কি করবে তোমরা, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা মেসেজ করতে পারো। মেসেজ করে তোমরা যদি ডেমো দেখতে চাও বা টেলিগ্রামে যাবে ওখানে ডেমো পেয়ে যাবে।
আর হচ্ছে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট পাঠালেই আমরা কিন্তু তোমাদেরকে এই টেলিগ্রাম পেড গ্রুপে অ্যাড করে দেবো। আর তোমাদের বলছি ওই যে স্টেনো রিসেন্ট যে এক্সাম হয়েছে স্টেনো 2025, তার জিকে মানে জেনারেল অ্যাওয়ারনেসের এবং ইংলিশ দুটো পিডিএফ আমরা তৈরি করেছি, পুরোটাই সম্পূর্ণ একদম মানে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমরা কিন্তু পিডিএফগুলো তৈরি করেছি এবং তার সঙ্গে তোমরা কিন্তু অনেক এক্সট্রা ডিটেলস পাবে। তো সেটা যদি নিতে চাও তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই মেসেজ করো, এখানেই আমরা তোমাদেরকে প্রাইসটা বলে দেবো, বাট তোমরা টেলিগ্রামে যুক্ত থাকো, ওখানে আমরা আপডেট দিয়ে দেবো, বুঝে গেল? তো দেখো, যদি ডেমোটা চাইলে ডেমোটা দেখো, দেখার পরে যদি মনে হয় নিতে চাইবে, না তো না, বা এ নিয়ে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানেও তোমরা দেখতে পারো কীভাবে ডেমোগুলো রয়েছে।